আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, ধরো তুমি জুস বানাচ্ছ। এখন জুসের একটা মেইন এলিমেন্ট কি? তুমি তো পানি ছাড়া জুস বানাতে পারো না। এখন তুমি জুস বানানোর সময় কি করবে? পানি দিবে, পর্যাপ্ত পরিমাণ পানি দিবে। তুমি যত পানি দেবে তত কি হবে? জুসটা আরো তরল হতে থাকবে না? তুমি যদি অল্প পানি দাও, জুসটা কি হবে? ঘন হবে। তুমি যদি আরেকটু বেশি পানি দাও, জুসটা কি হবে? জুসটার ঘনত্বটা কমতে থাকবে, অর্থাৎ একটু কম ঘন হবে, কিন্তু জুসটা কি হবে? আয়তনটা বাড়তে থাকবে, অর্থাৎ জুসটা তরল হতে থাকবে। তুমি যদি আরেকটু পানি দাও, তাহলে জুসটা আরো তরল হতে থাকবে। তাহলে আমি কোনো জিনিসের সাথে যত বেশি পানি অ্যাড করছি, জিনিসটা তত বেশি কি হয়? তরল হয়ে যায়, কিন্তু জিনিসটা কম ঘন হয়ে যায়। এখন আমাদের শরীরেও ঠিক সেই রকম একটা জিনিস হয়। আমাদের শরীরে কি কি ফ্লুইড আছে? যেমন একটা মেইন ফ্লুইড আমরা জানি কি? রক্ত। আমাদের পুরো শরীরেই রক্ত প্রবাহিত হচ্ছে। এখন এই রক্তের সাথে, রক্তের মধ্যে তো ম্যাক্সিমামই পানি থাকে। এখন এই রক্তের মধ্যে যত বেশি পানি অ্যাড করা হবে, রক্তটা কি হবে? তত বেশি তরল হতে থাকবে না? অবশ্যই তত বেশি তরল হতে থাকবে। রক্তে যদি পানির পরিমাণ কম হয়, তাহলে রক্ত কি হবে? কম তরল হবে, অর্থাৎ রক্তের আয়তনটা কি হবে? কমে যাবে। তাহলে যদি রক্তে পানির পরিমাণটা বেশি হয়, তাহলে রক্তে আয়তনটা বেশি হবে। আমি এভাবে লিখি, রক্তে যদি পানির পরিমাণ বেশি হয়, অ্যারো চিহ্ন দ্বারা আমি বুঝিয়েছি, যদি রক্তে পানির পরিমাণ বেশি হয় তাহলে কি হবে? রক্তের আয়তনটাও বেশি হবে। এখন দেখো, তেমন আমরা যদি মূত্র সম্পর্কে বলি বা ইউরিনের তো ম্যাক্সিমাম পানি। এখন ইউরিনে যদি পানির পরিমাণটা বেশি হয়, তাহলে কি হবে বলো তো? ইউরিনে পানির পরিমাণ বেশি হলে ইউরিনের আয়তনটা বেড়ে যাবে, কিন্তু ইউরিনের ঘনত্বটা কমে যাবে। অর্থাৎ সেই ধরনের ইউরিনকে আমরা বলবো কম ঘন ইউরিন। অর্থাৎ ইউরিনে যদি পানির পরিমাণটা বেড়ে যায়, তাহলে ইউরিনটা হবে কম ঘন। আমি সেটা লিখি এখানে, মূত্রে পানির পরিমাণ যদি বেশি হয়, তাহলে মূত্রের আয়তন কি হবে? বেশি হবে, কিন্তু মূত্রের ঘনত্ব কম হবে। অর্থাৎ মূত্রে যদি পানির পরিমাণ, মূত্র বা ইউরিনে পানির পরিমাণ বেড়ে গেলে মূত্রের যে আয়তনটা সেটা বেড়ে যাবে। আমরা যেমন রক্তের ক্ষেত্রে দেখেছি, পানির পরিমাণ যদি রক্তে বেড়ে যায়, তাহলে রক্তের আয়তনটাও কি হবে? বেশি হবে, অর্থাৎ রক্তের আয়তনটাও বেড়ে যাবে। কিন্তু মূত্রে পানির পরিমাণ বাড়লে, বেড়ে গেলেও মূত্রের ঘনত্বটা কি হবে? কমে যাবে, অর্থাৎ তখন কি হবে? কম ঘন মূত্র তৈরি হবে। বৃক্কের কাজের সময় আমরা দেখেছিলাম যে বৃক্ক কি করে? আমাদের শরীরে পানির ভারসাম্যটা রক্ষা করে। তো এই যে আমাদের শরীরে বিভিন্ন পানির ভারসাম্যটা বৃক্ক রক্ষা করছে, তারপরে আয়নের ভারসাম্য বৃক্ক রক্ষা করছে, এই যে প্রক্রিয়ায় রক্ষা করছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি অসমো রেগুলেশন। তাহলে এই অসমো রেগুলেশন এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? বৃক্ক পানি এবং আয়নের ভারসাম্য রক্ষা করে। তাহলে অসমো রেগুলেশন প্রক্রিয়াটার মাধ্যমে বৃক্ক পানি এবং আয়নের ভারসাম্য রক্ষা করে। আয়ন কি কি? এই যে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই ধরনের আয়ন, এই আয়নগুলোর ভারসাম্য রক্ষা করে এবং পানির ভারসাম্যটা রক্ষা করে। তাহলে দেখো কি করে এই অসমো রেগুলেশন প্রক্রিয়াটা কিরকম? যে ধরো আমাদের শরীরে পানির পরিমাণ অনেক অনেক বেড়ে গেল। ধরো তুমি সারাদিন অনেক 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 পানি খেলে, কিংবা লিকুইড জাতীয় পদার্থ তুমি খেলে। এখন তোমার শরীরে কি হবে? তোমার শরীরে পানির পরিমাণটা বেড়ে যাবে। এখন তোমার শরীরে যদি পানির পরিমাণটা বেড়ে যায়, তাহলে রক্তের আয়তন কি হবে? রক্তের আয়তনটাও বেড়ে যাবে। এখন তোমার শরীরে একটা নির্দিষ্ট লেভেল অফ, মানে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ওয়াটারের প্রয়োজন, মানে পানির একটা নির্দিষ্ট পরিমাণ তোমার শরীরের শারীরবৃত্তীয় কাজ ঠিকঠাক মতো হওয়ার জন্য প্রয়োজন। তাহলে কি তোমার শরীরে কি যতটুকুন পানি দরকার তার থেকে অনেক বেশি পরিমাণ পানি আছে না? অর্থাৎ শরীরে পানির পরিমাণটা বেড়ে গেছে। তাহলে আমার শরীরে পানির ভারসাম্য রক্ষার জন্য কি করতে হবে? পানির পরিমাণটাকে কমাতে হবে। এখন আমরা একটু আগে জেনেছিলাম যে পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল কি করে? পানি পুনঃশোষণ, যেটা সেই পুনঃশোষণের কাজটা করে। শুধু পিসিটি করে না, আমাদের ডিসিটি, যেটা ডিস্টাল কনভলিউটেড টিউবুল বা দূরবর্তী পেঁচানো নালিকা, তারপর লুপ অফ হেনলি, সংগ্রাহী নালিকা, সেখানেও কিছু কিছু পানি পুনঃশোষণ হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমামটা অর্থাৎ 65%ই তোমার পিসিটি দ্বারা পুনঃশোষিত হয়। তো এখন আমার শরীরে
যেহেতু পানির পরিমাণটা অনেক বেশি আছে, তাহলে এই যে প্রক্সিমাল প্যাচানো নালিকা বা নিকটবর্তী প্যাচানো নালিকা, এটা যে পানি আবার শোষণ করে, প্রতিনিয়ত শোষণ করে রক্তের সাথে মিশাচ্ছে, সেটাকে আমার কমাতে হবে না? অবশ্যই কমাতে হবে। তাহলে আমার কি করতে হবে? প্রক্সিমাল প্যাচানো নালিকা যে পানি শোষণ করছে, পুনঃশোষণ করছে, সেই পুনঃশোষণটাকে আমার কমাতে হবে। তাহলে কি হবে? ওই যে ওখানে পানি পুনঃশোষিত হয়ে রক্তের সাথে মিশে যাচ্ছে, সেটা কম হবে। তাহলে আমার কি হবে? রক্তের আয়তনটা আবার স্বাভাবিকে নেমে আসবে, অর্থাৎ দেহে পানির ভারসাম্যটা রক্ষিত হবে। এখন সেটা কিভাবে হয়? বিভিন্ন হরমোনের ওঠানামা, বিভিন্ন হরমোনের ক্ষরণ, তারপর সেই ক্ষরণ থামানো, সেইটার ফলে কি হয়? এই যে আমাদের পিসিটি, তারপর ডিসিটি, তারপর লুপ অফ হেনলি, এগুলা প্রাচীরের ভেদ্যতাটা কমে যায়, যার কারণে পানির পুনঃশোষণটা কমে যায়। তাহলে আমাদের শরীরে যখন পানির পরিমাণটা বেড়ে যাবে, তখন কি হবে? এই পিসিটি, লুপ অফ হেনলি, ডিসিটি, এগুলা পানি পুনঃশোষণটা কমিয়ে দেবে। সেই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, দেহে পানির পরিমাণ যখন বেড়ে যায় তখন কি হয়? রক্তের আয়তনটাও বেড়ে যায়। রক্তের আয়তন বেড়ে গেলে আমাদের শরীরে বিভিন্ন রিসেপ্টর থাকে। রিসেপ্টর জিনিসগুলো কি? যেমন তুমি ধরো কোনো দোকানে ঢুকবে, দোকানের গায়ে দরজায় যদি একটা সেন্সর লাগানো থাকে, তাহলে তুমি দোকানে প্রবেশ করার সাথে সাথে অটোমেটিক্যালি দোকানের দরজাটা কি হবে? খুলে যাবে, অর্থাৎ সেই সেন্সরটা সেন্স করতে পারবে যে কেউ এসেছে। তেমন আমাদের শরীরে এরকম বিভিন্ন সেন্সর, যেগুলোকে আমরা রিসেপ্টর বলি, সেই রিসেপ্টর থাকে। সেগুলো কি করে? আমাদের শরীরে যখন রক্তের আয়তন ওঠানামা করে, অর্থাৎ রক্তের আয়তন বেড়ে গেলে কিংবা কমে গেলে, সেই সেন্সরগুলো বা রিসেপ্টরগুলো সেগুলো সেন্স করতে পারে। সেন্স করে বিভিন্ন হরমোনের ক্ষরণ বাড়ায় কিংবা কমায় সেই অনুযায়ী। অর্থাৎ যদি আয়তন বেড়ে যায়, তাহলে কিছু পরিমাণ হরমোনের ক্ষরণটা কমিয়ে দেয়। আবার যদি আয়তনটা কমে যায়, তাহলে কিছু পরিমাণ হরমোনের ক্ষরণটা কি করে? তারা বাড়িয়ে দেয়। তো এরকম বিভিন্ন রিসেপ্টর সিচুয়েশন ভেদে, পরিস্থিতি ভেদে বিভিন্ন প্রকার অ্যাকশন গ্রহণ করে। তো রক্তের আয়তনটা যখন বেড়ে যায়, সেই রিসেপ্টরগুলো খবর পায়। খবর পেয়ে অ্যান্টিডাইরেটিক হরমোন বা এডিএইচ নামে একটা হরমোনের ক্ষরণটা তারা কি করে? কমিয়ে দেয়। এখন সেই হরমোনের ক্ষরণটা কমানোর ফলে কি হয়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা পিসিটি, ডিসিটি, লুপ অফ হেনলি, এগুলা কি করে? পানি পুনঃশোষণটা কমিয়ে দিবে। পানি পুনঃশোষণ যদি কমিয়ে দেয়, তাহলে কি হয়? আমাদের রক্তের সাথে কম পানি মিশবে, অর্থাৎ যে পানি ওই প্রাচীরের ভেতর দিয়ে আসছিল, সেই পানির পরিমাণ আসাটা কমে যাবে, এবং তখন কি আবার? তখন দেহে আবার পানির ভারসাম্য রক্ষিত হবে। দেহরসে পানির পরিমাণ স্বাভাবিক হয়ে যাবে। আবার যদি আমরা উল্টো দিক থেকে দেখি, আমাদের দেহে যদি পানির পরিমাণটা কমে যায়, আমাদের দেহে পানির পরিমাণ কম হলে রক্তের আয়তন কি হবে? রক্তের আয়তনটাও কমে যাবে। এখন আমাদের শরীরে রক্তের আয়তন কমে গেলে তখন সেই রিসেপ্টরগুলো টের পাবে যে আমাদের শরীরে রক্তের আয়তনটা কমে গেছে। তাহলে কি করতে হবে? আমাদের শরীরে রক্তের আয়তনটা বাড়াতে হবে। কিভাবে আমি রক্তের আয়তন বাড়াবো? এই রক্তের সাথে আরো বেশি করে পানি মিশিয়ে আমি রক্তের আয়তনটাকে বাড়াবো। এখন যদি আমি রক্তের সাথে বেশি পরিমাণ পানি মেশাতে চাই, তাহলে আমার কি করতে হবে? ওই যে মূত্রের মাধ্যমে যে বেশি পরিমাণ পানি আমার দেহ থেকে চলে যাচ্ছে, সেই পানিকে যাওয়া থেকে আটকাতে হবে। কিভাবে আটকাতে হবে? এই যে পানি পুনঃশোষণটা করে, সেই পুনঃশোষণটাকে আমার বাড়িয়ে দিতে হবে। তাহলে আমি কি করছি? গ্লোমেরুলার ফিল্টার থেকে বেশি পরিমাণ পানি আবার আমাদের শরীরে শোষণ করে নিচ্ছি, তারপরে সেই পানি আমি কি করছি? রক্তের সাথে মিশিয়ে দিচ্ছি। আমার শরীরে আমি যে পরিমাণ পানি পুনঃশোষণ করছি, সেই পানিটা কি হচ্ছে? রক্তের সাথে দেহরসের সাথে মিশে যাচ্ছে, এবং মিশে গিয়ে দেহরসে পানির পরিমাণ স্বাভাবিক করে দিচ্ছে। তো এভাবেই দেহে পানির পরিমাণ বেড়ে গেলে কিংবা কমে গেলে সেই ভারসাম্যটা বৃক্কের মাধ্যমে রক্ষিত হয়, এবং এই যে মাধ্যমটাতে, যে প্রক্রিয়াটাতে রক্ষিত হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি অসমোরেগুলেশন।